নমস্কার মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে একটি ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে আবার এসেছি। ঠিক আছে, আর্টিকেলটা একটু দেখে নিই কি বলা আছে এখানে। সিটিজেনশিপ ডিসিশনস মাস্ট বি ফেয়ার রিজনড, says Supreme Court. The top courts set aside 27 judgments of Guwahati High Court on foreigners, ask tribunals to adjudicate a fresh citizenship declaration can't be sustainable if procedure adopted is mechanical, says the court. ঠিক আছে, নিউজটা দেখি কি বলছে। এটা আর্টিকেলটা আর কি, নিউজটা দেখছি। দেখ, হোয়াট ইজ দ্য নিউজ। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো ব্যক্তি ইন্ডিয়ান সিটিজেন নাকি ফরেনার, এই সিদ্ধান্ত অবশ্যই ফেয়ার, লফুল এন্ড রিজন্ড প্রসেস অনুসরণ করে নিতে হবে। কিভাবে বলছে? ফেয়ার হতে হবে, লফুল হতে হবে এন্ড রিজন্ড হতে হবে। ঠিক আছে, রিজন্ড প্রসেস অনুসরণ করে নিতে হবে, অর্থাৎ যথাযথ শুনানি, প্রমাণের যে মূল্যায়ন এবং আইনি ন্যায় বিচার যেটা নিশ্চিত না করে কাউকে ফরেনার ঘোষণা করা যাবে না। ঠিক আছে, দেখো এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গুয়াহাটি হাইকোর্টের 27টি 27টি জাজমেন্ট এবং সংশ্লিষ্ট যে ফরেনার ট্রাইব্যুনালস এর সেসব অর্ডার বাতিল করেছে যেখানে কয়েকজন ব্যক্তিকে ফরেনার হিসেবে ঘোষণা করা হয়েছিল। কোর্ট নির্দেশ দিয়েছে যে মামলাগুলি পুনরায় কি করতে হবে? ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠাতে হবে এবং সেখানে ফ্রেশ অ্যাডজুডিকেশন মানে নতুন করে বিচার ও সিদ্ধান্ত করা হবে। ঠিক আছে, এবার সুপ্রিম কোর্ট কেন এখানে ইন্টারভেন করলো? হোয়াই ডিড দ্য সুপ্রিম কোর্ট ইন্টারভেন? দেখো, গুয়াহাটি হাইকোর্ট ফরেনার্স ট্রাইব্যুনালস এর সিদ্ধান্ত বহাল রেখেছিল, কারণ গুয়াহাটি হাইকোর্ট কি করেছে? ফরেনার্স ট্রাইব্যুনালস এর যে সিদ্ধান্ত এটা বহাল রেখেছিল, কারণ সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রাইব্যুনালে উপস্থিত হননি এবং কোনো এভিডেন্স জমা দেননি। তবে সুপ্রিম কোর্ট বলেছে যে সিটিজেনশিপ ডিটারমিনেশন একটি অত্যন্ত গুরুতর বিষয়। ঠিক আছে, তাই মেকানিক্যাল বা ওয়ান সাইডেড পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। ঠিক আছে, ট্রাইব্যুনালকে ফেয়ার অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে এবং সমস্ত এভিডেন্স যথাযথভাবে পরীক্ষা করতে হবে। কোর্ট আরো উল্লেখ করেছে যে কাউকে ফরেনার ঘোষণা করলে তার ফান্ডামেন্টাল রাইটস, দেখো কাউকে ফরেনার ঘোষণা করলে হয়টা কি? কাউকে ফরেনার ঘোষণা করলে তার ফান্ডামেন্টাল রাইটস, পার্সোনাল লিবার্টি আর লাইভলিহুড এবং ডিগনিটি এগুলো প্রভাবিত হতে পারে। ঠিক আছে, তাই ডিউ প্রসেস অফ ল ইম্পর্টেন্ট বিষয়। ডিউ প্রসেস অফ ল এন্ড প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস কঠোরভাবে অনুসরণ করা আবশ্যক। এবার দেখে নিই ডিউ প্রসেস অফ ল বিষয়টা কি। দেখো কি বলছে, ডিউ প্রসেস অফ ল মানে আইনের যথাযথ প্রক্রিয়া। এটা বলতে কি বোঝায়? যে রাষ্ট্র কোনো ব্যক্তির জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা, জীবন বা লাইফ, ব্যক্তিগত স্বাধীনতা, পার্সোনাল লিবার্টি কেড়ে নিতে পারবে না যদি না তা ন্যায্য, যুক্তিসঙ্গত, আইনসম্মত পদ্ধতি অনুসরণ করে করা হয়। যদি ওই রকম ভাবে যুক্তিসঙ্গত, ন্যায় বা ন্যায্য এবং আইনসম্মত পদ্ধতি অনুসরণ করে করা হয় তবে ঠিক আছে। দেখো, ভারতের সংবিধানে ডিউ প্রসেস অফ ল এরকম কোনো শব্দ বা এমন কোনো ফ্রেজ নেই। ঠিক আছে, এর পরিবর্তে আর্টিকেল 21 এর কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? আর্টিকেল 21 এর কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? দেখো আর্টিকেল 21 নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। মানে কি, কোনো আইন দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে তবেই জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা সীমিত করা যাবে, এর আগে সীমিত করা যাবে না। ঠিক আছে, এই যে ডিউ প্রসেস অফ ল এটা ইন্ডিয়াতে কিভাবে এভলিউশন হয়েছে দেখো। প্রথম দিকে একে গোপালন ভার্সাস স্টেট অফ মাদ্রাস 1950 যে কেসটা ছিল, সেখানে সুপ্রিম কোর্ট আর্টিকেল 21 কে সংকীর্ণভাবে একদম ছোট করে ব্যাখ্যা করেছিল। কোর্ট বলেছিল আইন থাকলে যথেষ্ট, সে আইন ন্যায্য কিনা তা বিচার করার প্রয়োজন নেই। দেখো ইম্পর্টেন্ট কথাটা, ওইখানে সুপ্রিম কোর্ট বলেছিল, কি বলেছিল সুপ্রিম কোর্ট? আইন থাকলে যথেষ্ট, সে আইন ন্যায্য কিনা তা বিচার করার প্রয়োজন নেই। ইম্পর্টেন্ট কথা, এটা কোথায় দেখেছিলাম? এটা একে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস কেসে ছিল। কিন্তু মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় কি হয়েছে ঘটনাটা? ওইখানে সুপ্রিম কোর্ট আর্টিকেল 21 এর ব্যাপক ব্যাখ্যা দেন। এখানে কোর্ট রায় দিয়েছে প্রসিডিওর মাস্ট বি জাস্ট। প্রসিডিওরটা কি হতে হবে? ন্যায়সঙ্গত হতে হবে, ফেয়ার হতে হবে, মানে নিরপেক্ষ যেন থাকে, এন্ড রিজনেবল, এটা যেন যুক্তিসঙ্গত থাকে। ঠিক আছে, নট আরবিট্রারি, এটা আরবিট্রারি হলে চলবে না, ফেন্সিবল চলবে না, আর যদি অপ্রেসিভ হয়
প্রশ্ন ওঠে না। এর ফলে ভারতীয় বিচার ব্যবস্থায় প্রসিডিউর এস্টাবলিশড বাই ল এর মধ্যে কার্যত যে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল যে কথাটা আছে এর মধ্যে কার্যত ডিউ প্রসেস অফ ল এর ধারণা অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক আছে, কি এলিমেন্টস অফ ডিউ প্রসেস, ডিউ প্রসেসের মধ্যে কি কি থাকবে একটু দেখো। ডিউ প্রসেসের মধ্যে থাকছে যেটা ফার্স্ট ফেয়ার হিয়ারিং, মানে শুনানি ন্যায্য হতে হবে, ব্যক্তিকে নিজের বক্তব্য রাখার সুযোগ দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ন্যাচারাল জাস্টিস, মানে উভয় পক্ষকে শোনার সুযোগ থাকতে হবে। এরকম হবে না এক পক্ষকে শুনে জাজমেন্ট বা এখানে ভার্ডিক্ট ডিক্লেয়ার করে দিল, এরকমটা হবে না। রিজন্ড ডিসিশন থাকতে হবে, সিদ্ধান্ত যেটা নেওয়া হবে এটা যেন যুক্তিসঙ্গত হয়, সিদ্ধান্ত পেছনে কারণ থাকতে হবে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম হলো না, কেন তার কারণ দেখাতে লাগবে। ঠিক আছে, তারপর বলছে নন আরবিট্রারিনেস, মানে স্বেচ্ছাচারিতার উপস্থিত থাকতে হবে, মানে আমার যেমন চাইলে আমি করলাম এরকম নয়, রাষ্ট্র ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। জুডিশিয়াল রিভিউ কি বলছে, আদালত আইন ও প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা পরীক্ষা করতে পারে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এটা কি ছিল, ডিউ প্রসেস আর প্রসিডিউর এস্টাবলিশড বাই ল বা ডিউ প্রসেস অফ ল। আমরা দেখলাম এখানে কার কথা বলছি, দেখো এখানে বলা আছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ডিউ প্রসেস অফ ল, এর ব্যাপারে কথা বলেছি। এখন আরেকটা কনসেপ্ট আছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, দেখো কনসেপ্ট হচ্ছে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। দেখো ন্যাচারাল জাস্টিস বলতে কি বুঝছে, এই যে কথাটা ন্যাচারাল জাস্টিস বলতে এমন কিছু মৌলিক ন্যায় বিচারের নীতি এখানে বোঝায় যা নিশ্চিত করে যে কোনো ব্যক্তি প্রশাসনিক বা বিচারিক সিদ্ধান্তের কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয় বা ক্ষতিগ্রস্ত হওয়ার আগে ন্যায্য ও নিরপেক্ষ আচরণ যেন পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাচারাল জাস্টিস। দেখো ভারতীয় সংবিধানে এই যে কথাটা প্রিন্সিপাল ন্যাচারাল জাস্টিস, এই ফ্রেজটাও সরাসরি কোথাও নেই, তবে সুপ্রিম কোর্ট এগুলিকে আর্টিকেল 14 কোনটা, ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 21 রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির অংশ হিসেবে এটা স্বীকৃতি দিয়েছে। কোন বিষয়টা, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। ঠিক আছে, সহজ ভাষায় বলতে গেলে ন্যাচারাল জাস্টিস মানে আছে ফেয়ার প্লে ইন অ্যাকশন, মানে কাজের ক্ষেত্রে ন্যায্যতা ও নিরপেক্ষতা থাকবে। এবার দেখো মেইন প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস, ন্যাচারাল জাস্টিসের মেইন প্রিন্সিপাল কি, ওডি ওডি আল্টেরাম পার্টেম, মানে হেয়ার দ্য আদার সাইড। ঠিক আছে, অর্থ কোনো ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে। ঠিক আছে, এরকম নয় তাকে গিল্টি পাওয়া গেল, তার সাথে তার থেকে জানাই হলো না যে কেন সে এরকমটা করেছে, হতে পারে সে আজকে কোর্টে আসার কথা ছিল, তাকে কোর্টে অন্য কেউ আসতে দেয়নি, তো তাকে কোর্টে প্রেজেন্ট থাকতে হবে, প্রেজেন্ট থাকলে কোর্ট তাকে জিজ্ঞেস করবে। এরকম যদি বলা হয় না সে তো আসেনি তাহলে সে গিল্টি, সেই কারণে আসেনি, এরকমটা যেন না হয়। দেখো এতে কি অন্তর্ভুক্ত হবে, নোটিশ, তাকে নোটিশ প্রদান করতে হবে, হিয়ারিং শুনানির সুযোগ দিতে হবে, এভিডেন্স যেন সে উপস্থাপন করতে পারে তার সুযোগ দিতে হবে, নিজের পক্ষে যুক্তি দেওয়ার সুযোগ দিতে হবে। এবার এই কথা বলছি, সে আসতেই পারেনি, কোথাও সে আটকে গেছে, তার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে বা গাড়ি খারাপ হয়ে যেতে পারে বা অসুস্থ থাকতে পারে, এবার সে আসেনি বলে তাকে আমি গিল্টি বলে দিলাম, এটা হচ্ছে না। এক্সাম্পল দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, যদি কোনো সরকারি কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয় তবে আগে তাকে অভিযোগ জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তাকে বলতে হবে তুমি তোমার ডিফেন্সে কিছু বলো, মানে নিজের আত্মপক্ষ সমর্থনে কিছু বলো। ঠিক আছে, তারপর আসছে নেমো জোডেক্স ইন কজাসু, এটা মানে নো ওয়ান শুড বি এ জাজ ইন হিজ ওন কজ, অর্থ কেউ নিজের মামলায় বিচারক হতে পারে না। উদ্দেশ্যটা কি ছিল, যেন পক্ষপাতহীন বিচার। আমি একটা পক্ষ, ধর আমি জাজ, আমি কি আমার এগেনস্টে এরকম বলবো, আমার এগেনস্টে কোনো জাজমেন্ট দেবো, আমি যদি বুঝি এখানে আমি গিলটি প্রমাণিত হচ্ছে, আমি কি আমার এগেনস্টে জাজমেন্ট দেবো না। সেই ক্ষেত্রে বলছে এখানে পক্ষপাতহীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে কি করতে হবে, এটা করা যাবে না। ঠিক আছে, নিজের কজে তাকে জাজ বানানো যাবে না। তারপর দেখো আরেকটা জিনিস দূর হবে, বায়াস, তো বললাম বায়াসটাই দূর হবে এখানে। এক্সাম্পল একটা দিই আমরা, এক্সাম্পল একটা অন্য একটা আছে এখানে, যদি কোনো কর্মকর্তার ব্যক্তিগত স্বার্থ কোনো মামলার সঙ্গে যদি জড়িত থাকে তাহলে তিনি সেই মামলার সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ উনি সিদ্ধান্ত নিলে উনি ওনার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন না, এটা শিওর। নেক্সট, স্পিকিং অর্ডার, মানে রিজন ডিসিশন, এর মানে কি সিদ্ধান্তের পেছনে যুক্তি ও কারণ উল্লেখ করতে হবে, কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোর্ট তার পেছনে কি দিতে লাগবে, এখানে যুক্তি দিতে লাগবে। কেন এটা গুরুত্বপূর্ণ, দেখো স্বচ্ছতা বৃদ্ধি করে, বিচারিক পর্যালোচনা জুডিশিয়াল রিভিউ যেটা এটাকে আরো সহজ করে দেবে, স্বেচ্ছাচারিতা মানে আরবিট্রারিনেস এখানে থাকবে না। এক্সাম্পল, কেবল আপনি বিদেশি বলা যথেষ্ট নয়, কেন বিদেশি বলা হচ্ছে তার কারণ ও প্রমাণ এখানে উল্লেখ করতে লাগবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি আবার নিউজটার মধ্যে। কি অবজারভেশন অফ দ্য সুপ্রিম কোর্ট কি দেখলেন, দেখো
ফেয়ার প্রসিডিওর ইজ এসেনশিয়াল, মানে ন্যায্য প্রক্রিয়া আবশ্যক, অত্যাবশ্যক, শুধু আবশ্যক নয়। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে কোনো ব্যক্তিকে ফরেনার ঘোষণা করার মতো গুরুত্ব সিদ্ধান্ত এমন কোনো প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া যেতে পারে না যা মেকানিক্যাল বা ওয়ান সাইডেড বা কি হচ্ছে এখানে ডিভয়েড অফ অ্যাপ্লিকেশন অফ মাইন্ড। এর মানে কি যে কোনো তথ্য প্রমাণ যথাযথ বিবেচনা করা হয়নি, না করে এরকমটা বলে দেওয়া হয়েছে। দেখো কোর্টের মতে একজন ব্যক্তিকে ফরেনার ঘোষণা করার ফলে কি কি হতে পারে, দেখো তার সিটিজেনশিপ যে স্ট্যাটাসটা আছে এটার মধ্যে হ্যাম্পার হতে পারে, তার লিবার্টির ক্ষেত্রে হ্যাম্পার হতে পারে, যে কেউ তাকে এখন ফরেনার বলতে পারে, তার রেসিডেন্স যেখানে থাকবে সেখানে অসুবিধা হতে পারে, তার লাইভলিহুড জীবন জীবিকার ক্ষেত্রে এফেক্ট হতে পারে, আর সর্বোপরি যেটা তার ডিগনিটির উপর প্রভাব পড়বে। ঠিক আছে, তাই এই ধরনের কার্যক্রমে ফেয়ার প্রসিডিওর অনুসরণ করা বাধ্যতামূলক। এর অর্থ হলো সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষকে কি করতে হবে, ফেয়ারলি অ্যাক্ট করতে হবে, মানে ন্যায়সঙ্গত নিরপেক্ষভাবে কাজ করতে হবে, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসটা মেনটেন করতে হবে, এডুকেট অপরচুনিটি তাকে দিতে হবে। ঠিক আছে, আর যখন সিদ্ধান্ত গ্রহণ করা হবে তখন প্রপার অ্যাপ্লিকেশন মাইন্ড এখানে প্রদর্শন করতে হবে। দেখো অর্থাৎ শুধুমাত্র কোনো ব্যক্তি ট্রাইব্যুনাল উপস্থিত হননি বা প্রমাণ দেননি এই কারণে তাকে ফরেনার ঘোষণা করা যাবে না, এটা সুপ্রিম কোর্টের কথা। সিদ্ধান্ত অবশ্যই ফেয়ার, লফুল আর রিজেন্ট অ্যাডজুডিকেশনের ভিত্তিতে হতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে একটা বলছে স্টেটস ইন্টারেস্ট ভার্সেস ইন্ডিভিজুয়াল রাইট, এটা যেটা কোর্ট যেটা এখানে অবজার্ভ করলো আর কি। এখানে বলছে রাষ্ট্রের স্বার্থ বনাম ব্যক্তির অধিকার। দেখো সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে সিটিজেনশিপ ডিটারমিনেশনের ক্ষেত্রে রাষ্ট্রের, যে কথাটা বলছি, সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে সিটিজেনশিপ ডিটারমিনেশনের ক্ষেত্রে রাষ্ট্রের স্বার্থ এবং ব্যক্তির মৌলিক অধিকার উভয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ধরনের মামলায় একটি ব্যালেন্সড অ্যাপ্রোচ এখানে অনুসরণ করা প্রয়োজন। দেখো স্টেটের ইন্টারেস্টটা কি কি আছে, রাষ্ট্রের এখানে স্বার্থ কি কি আছে। ফলস ক্লেমস, দেখো কি বলছে, মিথ্যা দাবির মাধ্যমে কোনো অবৈধ অভিবাসী মানে ইলিগেল যে ইমিগ্রেন্ট যে আছে, যে এন্টার করে ইমিগ্রেন্ট, যেন ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে না পারে। ফার্স্ট পয়েন্ট। ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তার একটা ব্যাপার থাকে, কারণ ন্যাশনাল সিকিউরিটি এখানে সুরক্ষিত রাখতে হবে, এটা রাষ্ট্র চায়। দেশের সিটিজেনশিপ রেকর্ডস আর রেজিস্টারের যথার্থতা ও অখণ্ডতা যেন বজায় থাকে, রাষ্ট্র চায় এটা। নাগরিকত্ব সম্পর্কিত আইন ও নীতিমালার কার্যকর যেন বাস্তবায়ন নিশ্চিত করা যায়। ঠিক আছে, এবার ইন্ডিভিজুয়াল রাইটটা কি দেখো, অন্যদিকে প্রত্যেক ব্যক্তির কিছু সাংবিধানিক অধিকার রয়েছে, যেমন রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14, আইনের দৃষ্টিতে সমতা ও সমান সুরক্ষার অধিকার, রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিমিট আর্টিকেল 21, খুব ইম্পর্টেন্ট থাকে এটা। রাইট টু ডিউ প্রসেস, মানে ন্যায্য যুক্তিসঙ্গত ও ন্যায়সম্মত প্রক্রিয়ার মাধ্যমে বিচার পাওয়ার অধিকার আছে কার, প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা সিটিজেনের আছে এটা। প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস অনুযায়ী নিজের বক্তব্য উপস্থাপন বা শুনানির তাকে সুযোগ দেওয়া দরকার। ঠিক আছে, তাই সুপ্রিম কোর্ট জোর দিয়ে এখানে বলছে যে রাষ্ট্র অবৈধ অভিবাসন রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে, মানে যেন ইলিগেল ইমিগ্রেন্টস না আসে দেশে, এটার জন্য রাষ্ট্র ব্যবস্থা নিতে পারে, কিন্তু সেই প্রক্রিয়ায় কোনো ব্যক্তির মৌলিক অধিকার যেন উপেক্ষা করা না হয়। তাই কাউকে ফরেনার ঘোষণা করার আগে ফেয়ার হিয়ারিং, প্রপার এক্সামিনেশন অফ এভিডেন্স এবং রিজেন্ট ডিসিশন মেকিং নিশ্চিত করতে হবে। অর্থাৎ কোর্ট রাষ্ট্রের নিরাপত্তা ও প্রশাসনিক স্বার্থের সঙ্গে ব্যক্তির সাংবিধানিক অধিকারগুলির মধ্যে একটা কনস্টিটিউশনাল ব্যালেন্স, এরকম ব্যালেন্স আমার সাথে তার ব্যালেন্স এটা না, কনস্টিটিউশনাল ব্যালেন্স প্রতিষ্ঠা করার চেষ্টা এখানে করেছে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট এটা করেছে। দেখো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড রিকোয়ার্ড কেন, দেখো সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে ফরেনার্স ট্রাইব্যুনাল কোনো মামলা সিদ্ধান্ত মেকানিক্যালি নিতে পারে না। ট্রাইব্যুনালকে মামলার সমস্ত তথ্য, নথি, ডকুমেন্টস যেটা বলছি এবং প্রমাণ সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করতে হবে, একদম কনসিয়াসলি তাকে কি করতে লাগবে, এগুলোকে এক্সপ্লেন করতে লাগবে, করে প্রপার অ্যাপ্লিকেশন অফ মাইন্ড এখানে প্রদর্শন করতে হবে। ঠিক আছে, মানে আমার যে বিচার বুদ্ধি আছে এটা এখানে ইউজ করতে লাগবে। ট্রাইব্যুনালকে বিশেষভাবে পরীক্ষা করতে হবে কোন কোন বিষয়, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে নোটিশ সঠিকভাবে ও আইনানুগ পদ্ধতিতে পৌঁছানো হয়েছিল কিনা। হতে পারে আজকে সকালে তার কাছে নোটিশ পাঠানো হয়েছিল, তাকে 300 কিলোমিটার দূরে কোর্টে পৌঁছতে হবে, এটা তো প্রশ্ন ওঠে না। তাকে নিজের বক্তব্য উপস্থাপন ও আত্মপক্ষ সমর্থনের জন্য সাফিসিয়েন্ট অপরচুনিটি দেওয়া হয়েছিল কি না। ঠিক আছে, এটা দেখতে লাগবে। মামলার গ্রাউন্ডস অফ রেফারেন্স, মানে অভিযোগ বা রেফারেন্সের যে ভিত্তি স্পষ্টভাবে জানানো হয়েছিল কিনা। ট্রাইব্যুনালের সামনে থাকা এভিডেন্স আদৌ উত্থাপিত সিদ্ধান্তকে সমর্থন করে কিনা, ট্রাইব্যুনাল কিছু একটা এভিডেন্স রাখলো সেটা কি ম্যাচ করছে কিনা, যে কারণে তাকে যেভাবে তাকে ফরেনার বলে ডিক্লেয়ার দেওয়া হবে তার সাথে ম্যাচ করে কিনা, এবং ট্রাইব্যুনালের ফাইন্ডিংস
নথিপত্র বা ফাইন্ডিংস মানে সিদ্ধান্ত আর পর্যবেক্ষণ ওই নথিপত্র রেকর্ডে থাকা তথ্য থেকে যৌক্তিকভাবে উদ্ভূত হচ্ছে কিনা, ঠিক আছে, লজিক্যালি এটা উদ্ভূত হয়েছে কিনা দেখতে লাগবে। তাই সুপ্রিম কোর্টের মধ্যে শুধুমাত্র কোনো ব্যক্তি ট্রাইব্যুনালে উপস্থিত হননি বলে তাকে ফরেনার ঘোষণা করা যাবে না। ট্রাইব্যুনালকে অবশ্যই যাচাই করতে হবে যে পুরো প্রক্রিয়াটি ফেয়ার হয়েছে কিনা, রিজনেবল হয়েছে কিনা, আর লিগেলি সাস্টেনেবল ছিল কিনা, ঠিক আছে। নেক্সট দেখি ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজুডিকেশন মানে স্বাধীন ও নিরপেক্ষ বিচারিক মূল্যায়ন। দেখো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সংশ্লিষ্ট মামলাগুলি ফ্রেশ অ্যাডজুডিকেশন মানে নতুন করে বিচার ও সিদ্ধান্ত আসবে, এগুলো করতে হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। কোর্ট স্পষ্ট করেছে যে এই পুনর্বিচার শুধুমাত্র একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটা এরকম না যে এটা আনুষ্ঠানিক একটা অনুষ্ঠানের মতো এটা করে নেওয়া হয়েছে, এরকম নয়, বরং ট্রাইব্যুনালকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে মামলার তথ্য নথি প্রমাণ মূল্যায়ন করতে হবে। কোর্টের প্রধান নির্দেশাবলী এখানে কি ছিল দেখো, মামলাগুলির ফ্রেশ হিয়ারিং অনুষ্ঠিত করতে হবে। নাম্বার 1, সমস্ত এভিডেন্স ডকুমেন্টস এবং যত ভাইরাল ক্লেমস এর স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করতে হবে। নাম্বার 3, ট্রাইব্যুনালকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট অফ এভিডেন্স এগুলো করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে যত এভিডেন্স আছে, এবং নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করার সিদ্ধান্তে পৌঁছতে হবে। পূর্ববর্তী ফরেনার ট্রাইব্যুনাল বা গৌহাটি হাইকোর্টের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। আগে কি ট্রাইব্যুনাল কি ডিসিশন দিয়েছিল, কোর্ট কি বলেছিল, আগে এই গৌহাটি হাইকোর্ট কি বলেছিল সেটা দেখে আমি এখন জাজমেন্ট দিয়ে দেবো না, এরকম না হয়। প্রতিটি মামলার সিদ্ধান্ত শুধুমাত্র বর্তমান শুনানি ও উপলব্ধ প্রমাণের ভিত্তিতেই নিতে হবে, ঠিক আছে।